ছোট্ট বন্ধুরা, আজ আর তোমাদের রাজা রানী পশু পাখি ভূত পেতনির গল্প বলবো না। আজ একটা সম্পূর্ণ অন্য গল্প বলবো। এর আগে এমন গল্প শোনোইনি। কি গল্প জানতে খুব ইচ্ছে করছে তো? চলো তাহলে দেখি। বিশ্বাসই হচ্ছে না। আমার মাননীয় বিজ্ঞানী বন্ধুগণ, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আপনারা যে এখানে এসেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। আমি গত 15 বছর ধরে রোবট নিয়ে গবেষণা করছি, তা আপনাদের সকলেরই জানা। সেই গবেষণার ফল আজ সকলের সামনে আমি তুলে ধরব। ডক্টর ভার্গব, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। আপনার আবিষ্কারটি দেখার জন্য আমরা সবাই উদগ্রীব। প্লিজ ডক্টর ভার্গব। আমিও আর আপনাদের কিন্তু অপেক্ষা করাবো না। এই যে আমার আবিষ্কার দেখুন। এ তো একটা রোবট ডক্টর ভার্গব। আপনি বোধহয় ভুলে গেছেন আমরা এখানে যারা আছি আমরা সবাই রোবট সায়েন্টিস্ট। রোবট তৈরি করা আমাদের কাছে জল ভাত। কি হিসাবে আপনি একটা রোবট দেখাতে আমাদের এখানে ডাকলেন জানতে পারি? না না না, আপনারা এতটা উত্তেজিত হবেন না। প্লিজ প্লিজ শান্ত হয়ে বসুন, আমার কথাটা শুনুন। আপনারা যে রোবট তৈরিতে স্পেশালিস্ট সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমিও এত বছর ধরে একটা সাধারণ রোবট তৈরি করিনি। পুরোটা শুনলে আপনারা বুঝবেন এমন রোবট আমি প্রথম তৈরি করলাম। কোন স্পেশালিটির জন্য আপনি এমন কথা বলছেন? আপনারা প্লিজ প্লিজ শান্ত হন। আমার এই রোবট সত্যি সব থেকে আলাদা, কারণ এর মধ্যে মানুষের সব অনুভূতি আছে। আমাদের যেমন সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না ভালো লাগা খারাপ লাগা রাগ ভয় সমস্ত আছে, তেমনি এই রোবটের মধ্যে সব আছে। পৃথিবীতে আর কোনো রোবটের মধ্যে মানুষের অনুভূতি নেই, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনি কি প্রমাণ দেখাতে পারবেন? আপনাদের সমস্যাটা কি? আমাকে নিয়ে এত ঝগড়া করছে কেন? বিরক্তি লাগছে, বিরক্তি 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 লাগছে। পাপা শোনো, রোবানের একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। রোবান আবার কে শোনা? এ কি, নিজের আবিষ্কার করা রোবটকে চিনতে পারছো না? তা এমন অদ্ভুত নাম কেন? বুঝলে না, রোবট হলেও তো ওর মধ্যে মানুষের ফিলিংস গুলো আছে, আর মানুষ মানে তো হিউম্যান, তাই রোবট আর হিউম্যান মিলে রোবান, বুঝেছো? খুব ভালো ভেবেছো মা। এবার বলো তো ওর কোন জিনিসটা তোমার মাথায় ঢুকছে না? আজ রোবানকে খুব বকেছিলাম, ও কাঁদলো ঠিকই, কিন্তু কিছুতেই চোখে জল এলো না। তারপর ভাবলাম বকেছি, একটু হাসাই। ওমা, হা হা করে হাসলো না। এটা কেন হলো পাপা? ও এই ব্যাপার।
যাকে শোনো, এগুলো হলে তো ও পুরোপুরি মানুষই হতো, রোবট তো হতো না, তাই না? ওর মধ্যে মানুষের অনুভূতিগুলো আছে ঠিকই, কিন্তু তা প্রকাশ পাবে শুধু ওর কথায় আর কাজে। তাই ও কাঁদলে চোখ দিয়ে জলও পড়বে না, আর হা হা করে হাসবেও না। কিন্তু হ্যাঁ, তুমি যেমন রাগ হলেই মাঝে মাঝে খেলনা ছুঁড়ে ফেলে দাও, বা মন খারাপ হলে তুমি চুপ করে বসে থাকো, রোবানও দেখবে সেই রকম কিছু করবে। আর তাছাড়া তুমি কি সবসময় মায়ের বকা খেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদো? হ্যাঁ, রোবনও ঠিক তেমনি ভ্যাঁ ভ্যাঁ করে তো বেবিরা কাঁদে। তবেই দেখো, রোবন তো বেবি নয়, কাঁদবে কেন? এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা পাপা, তুমি কাজ করো, আমি যাই। রোবন অনেকক্ষণ একা আছে, রেগে গেলে মুশকিল। পাকা বুড়ি আমার। এইভাবে রিনি আর রোবানের দারুণ বন্ধুত্ব হয়ে গেল। রোবান রিনির স্কুলের পড়া মুখস্থ ধরত। জনি জনি ইস পাপা ই ই ই ই। ভুলে গেছো ইটিং সুগার, নো পাপা, নো পাপা। রোবান রিনিকে নানা দেশ বিদেশের রূপকথার গল্প শোনাতো। বাবা, তারপর রাজকন্যার কি হলো? রাজপুত্র এসে তলোয়ারে এক কোপে ডাইনি বুড়িকে মেরে ফেললো। আর ডাইনি বুড়িকে মেরে ফেললো, আর রাজকন্যা রক্ষা পেল? ঠিক বলেছ। তারপর রাজপুত্র রাজকন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে নিজের রাজ্যে ফিরে গেল। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু ওদিকে আবার ডক্টর ভার্গব রাবণকে বিদেশি বিজ্ঞানীদের কাছে বিক্রি করে দেবে বলে স্থির করলো। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেব। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না। ওকে মিস্টার স্টিভেনসন, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। রোবানকে তুমি বিক্রি করে দেবে পাপা? হ্যাঁ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার রোবনকে নিয়ে এক্সপেরিমেন্ট তো শেষ হয়ে গেছে, এবার অন্য বিজ্ঞানীরাও ওর ওপর এক্সপেরিমেন্ট করতে চায়। এর জন্য ওরা আমাকে যা পেমেন্ট করবে তা দিয়ে আমি আরো উন্নত রোবট তৈরি করতে পারবো। না পাপা, তুমি কিছুতেই রোবানকে দিতে পারবে না। রোবান, পাপা তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেব। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না। ওকে মিস্টার স্টিভেনসন, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো তো? কিভাবে থাকবো? এখানে আমারও কিছু করার নেই। ওরা আমাকে নিয়ে আরো এক্সপেরিমেন্ট করবে। তুমি কিছু করো রোবান, প্লিজ। আমি হেল্পলেস রিনি, রোবট তো ইচ্ছে মতো কিছু করতে পারি না। তুমি ওই কথা বলছো? তোমার একটুও কষ্ট হচ্ছে না? হ্যাঁ তো, খুব হচ্ছে। তাহলে? তবুও আমি কিছু করতে পারবো না। কেন জানো? আমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ফিলিংস দুটোই ভরা নেই। তাই আমি ইচ্ছে মতো কোনো কাজই করতে পারবো না। ওদের ইচ্ছে মতোই আমাকে চলতে হবে। না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি পাপাকে বলবো তোমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ভরে দিতে, তাহলেই তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারবে। সেটা কখনোই সম্ভব নয়। আমি রোবট, আমাকে কন্ট্রোল না করলে চলতে পারি না। সুইচ অন করলে চলি, অফ
শোনো রোবট, আমি তোমাকে ইচ্ছে অনিচ্ছের ফিলিংস শেখাবো। তোমার ভালো মন্দের বোধ আছে, তাই তুমি এটাও বুঝতে পারবে, তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করবে। তুমি করবে কিভাবে? আমি তো চলে যাব। যাবে তো, কিন্তু কারো সঙ্গে নয়, আমার সঙ্গে। তুমি কোথায় চলে গেছিলে? এই যে এটা আনতে, এখন থেকে আমি তোমাকে কন্ট্রোল করব, তাই পাপাও তোমাকে বিক্রি করতে পারবে না। এখন চলো, মা পাপা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। বেরোবো? আমরা কোথায় যাব? আমার ছোট কাকুর বাড়ি। তুমি উঠতে পারো, তাই যেতে কোনো সমস্যা হবে না। তুমি আমাকে ওখানে নিয়ে চলো। ছোট কাকু পাপার সাথে কথা বলে সব ঠিক করে দেবে। না না না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু রিমোট আমার কাছে, তুমি কিছুই করতে পারবে না। ইয়াহু! আমরা এসে গেছি, ওই তো ছোট কাকুর বাড়ি। পাপা তোমার জিপিএস সিস্টেমটা সত্যি দারুণ বানিয়েছে। রোবেন, ওই যে ছাদটা, ওখানে ল্যান্ড করো। রোবেন, আমার কিন্তু খুব মজা লাগছে। দেখো না, ছোট কাকু এত রাতে আমাদের দেখে কেমন চমকে যায়। মনে হয় ভয় পেয়ে যাবে। চলো 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 যাই। দাদা, মাথাটা ঠান্ডা করো। ও কি অত বোঝে? ছেলে মানুষ। তাছাড়া অন্য কোথাও তো আর যায়নি, আমার এখানেই আছে। আমি ওকে বোঝাবো, তারপর না হয় ওকে তোর কাছে দিয়ে আসবো, কেমন? ওকে এখানে আনবি না। ওর এত সাহস হয় কি করে? কাল রোবটটাকে ডক্টর স্টিভেনসনের কাছে না পাঠাতে পারলে আমার ফেস লস হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে এখনই ফেস লসের কথা আসছে কেন? রোবটের তো কোনো ক্ষতি হয়নি। তুই এসে ওটা নিয়ে গিয়ে প্যাক করে পাঠিয়ে দে। শুধু শুধু মাথা গরম করিস না। এত কিছু করেও তোমাকে রাখতে পারলাম না। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এ যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে, তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো? রাইট রাইট, প্রবলেম প্রবলেম। হ্যাঁ, প্রবলেম মানে বড় প্রবলেম। আর এর সলভের উপায় আমাকেই বের করতে হবে, বুঝেছো রোবান কুমার? যেমন তুমি তেমন তোমার মেয়ে। তুমিও রোবটটা বিক্রি করবে আর মেয়েও তাকে ছাড়বে না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি?
এই যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে, তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো। আমার জ্বালাতনের আর শেষ নেই। ওখানে যে কি করছে কি খাচ্ছে কে জানে। স্কুলটা ছুটি আছে বলে রক্ষে, তা না হলে। রোবান, দেখেছো তো তোমাকে আমি কত ভালোবাসি। মা পাপাকে ছেড়ে এখানে একা একা আছি। একা কেন? তোমার সঙ্গে আমি তো আছি। তুমি তো আছোই, আসলে মা পাপাকে ছেড়ে কখনো একা থাকিনি তো তাই। ড্রয়িং করতে পারো তো? তা পারি, কিন্তু তুমি? আমি? তুমি যা বলবে, আমার তো কোনো ইচ্ছে নেই। কি মজা! আমি ছোট বলে আমাকে সবার কথা শুনে চলতে হয়। এবার থেকে আমার কথা শুনে চলার একজন হলো। নিশ্চয়ই শুনবো, কিন্তু তুমি আমাকে সেলফ কন্ট্রোলড রোবট বানাবে বলেছিলে, তার কি হবে? সে তো করব, ওটা নিয়ে পরে ভাববো। আগে আমার কথাটা শোনো। আজ রাতে কিন্তু এখান থেকে পালাবো, নইলে ছোট কাকু আমাকে সকালে ঠিক বাড়িতে দিয়ে আসবে। গুড গুড, খুব ভালো, খুব ভালো। তুমি এ কথা বলতে পারলে রোবান? আমি তোমাকে রাখার জন্য এত কাণ্ড করছি, আর তুমি বলছো আমাকে মা পাপার কাছে দিয়ে আসলে ভালো হবে? মোটেও তুমি আমাকে শুধু রাখার জন্য এত কিছু করছো না। তোমাকে যেহেতু সবার কথা শুনে চলতে হয়, তাই তুমি চাইছো তোমার কথা শুনে চলার জন্য কেউ থাকুক। মোটেই না, তুমি খুব খারাপ রোবান, ভেরি ব্যাড। শোনো রিনি, সত্যি মিথ্যে আমি বুঝি না। আমি তো রোবট, তাই আমার লজিক চিপের সাহায্যে আমি যা সেন্স করি তাই বলি। এর বাইরে আমি কিছুই জানি না, জানি না। তোমার লজিক চিপ ভুল। আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সেটা ঠিক, কিন্তু লজিক চিপ ভুল নয়। তাহলে আমার কথাটা শোনো, চলো আমরা এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই। কিছুতেই না, এবার আমার রাগ হচ্ছে। আমার অ্যাঙ্গার চিপগুলো কাজ শুরু করছে। তোমার রাগের সুইচ অফ করে দিলে রাগ বন্ধ হয়ে যাবে। রাইট রাইট, ইউ আর রাইট। রোবান, রোবান, এত রাগ করলে তুমি? না, কষ্ট হয়েছে। যাক, ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে কাজটা সারতে হবে। রোবানকে অর্ডিনারি রোবট বানাতে হবে। রিমোটটা কোথায় গেল? উফ, রিমোটটা দূর বাবা। এই যে রিমোট। কি সাংঘাতিক, শুনেও ভয় পাচ্ছে না। ভয় দুঃখ সবই আছে, শুধু ইচ্ছে আর অনিচ্ছে নেই। এবার আমি এটাকে অর্ডিনারি রোবট বানাবো। তোমার এই এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো না থাকলে রিনিরও ঝোঁক কেটে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। না না, স্টপ স্টপ। আমার মধ্যে তোমাদের মতো ফিলিংস গুলো আছে। এই স্পেশালিটির জন্যই ডক্টর স্টিভেনসন আমাকে কিনতে চেয়েছেন। ফিলিংস গুলো না থাকলে উনি ডক্টর ভার্গবকে খারাপ ভাববেন। ডক্টর ভার্গবের সম্মান নষ্ট হবে, সেটা ভালো হবে না, ভালো হবে না। তাই তো। তাহলে এখন কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না, আমি ফিলিংস চিপগুলো ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে আমি অর্ডিনারি রোবট হয়ে যাব। দেখো।
সত্যি অসাধারণ, তোমার তুলনা নেই রোবান। তুমি খুব খারাপ রোবান, খুব পচা। আমাকে তুমি একটুও ভালোবাসো না। তুমি ওই ডক্টর স্টিভেনসনের কাছেই যেতে চাও, তাই তো? ঠিক আছে, তাই যাও। আমার তোমাকে দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না। তোমার ওয়ার্ল্ড ফেমাস হতে ইচ্ছে হচ্ছে, তাই হও গিয়ে। কি রে রিনি সোনা, চল, নইলে তোকে পৌঁছে আমার অফিস যেতে আরো দেরি হয়ে যাবে। চল মা, চল চল। হ্যাঁ ছোট কাকু, চলো। ভালো থেকো রিনি। গুড বাই, গুড বাই, গুড বাই। এরপর রোবানকে ডক্টর স্টিভেনসনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ডক্টর স্টিভেনসন আরও গবেষণা করে রোবানকে আরও উন্নত মানের করে তুললেন। এখন রোবানের মানুষের মতো বুদ্ধি তো আছেই, ইচ্ছে অনিচ্ছে সব আছে। রোবান এখন মিউজিয়ামে। দেশ বিদেশ থেকে অনেক লোক রোজ ওকে দেখতে আসেন। রোবান সকলকে খুশি করে, শুধু নিজে খুশি হয় না, কারণ ও এখনো ওর বেস্ট ফ্রেন্ড রিনিকে ভুলতে পারেনি। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো ইংল্যান্ডের এক ছোট্ট শহরের কথা। অনেক দিন আগে এই শহরে বাস করত একজন দুঃখী বউ। কোনো ছেলে মেয়ে না থাকার জন্য সব সময় সে মনের দুঃখে কাঁদত। সবাই কি সুন্দর ছেলে মেয়ে নিয়ে আনন্দে থাকে। ভগবান আমাকে কেন এই আনন্দ থেকে বঞ্চিত রেখেছেন জানি না। কে কে আপনি? আমার ঘরে কি করে চলে এলেন? আমার কি আর ঘরে আসার জন্য অনুমতি লাগে রে বাছা? আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি। আমি তোর মনের সব কথা জানি। না না, আমি কিছু চাই না। তুমি যাও এখান থেকে। আরে আমায় ভয় পাস না, আমি তোর উপকার করতেই এসেছি। এই দেখ কি এনেছি। এই ফলটা মাটিতে পুঁতে দিবি, আর তারপরে কোনো ভয় থাকবে না তোর। ভালো থাকিস, আমি আসি। বুড়িমার কথা মতো চেরি ফলটা তো পুঁতে দিলাম। কি আশ্চর্য, এর মধ্যে গাছ হয়ে ফলও হয়ে গেল দেখছি। দেখি তো কাছে গিয়ে। ও মা, কি সুন্দর ফল! দেখেই তো খেতে ইচ্ছে করছে আমার। ও মা, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। এ তো আমার বুড়ো আঙ্গুলের সমান দেখছি। আজ থেকে তোমাকে আমি থাম্বেলিনা বলেই ডাকবো। চলো চলো আমার ঘরে যাই। হ্যাঁ, এখানে শুয়ে পড়ো, আমি এক্ষুনি হাতের কাজ শেষ করে আসছি।
এতদিনে এলো থাম্বেলিনার মতো এক ফুটফুটে সন্তান। থাম্বেলিনারও মুখে তাই হাসি, কিন্তু কোথা থেকে সেখানে চলে এলো এক বিকট দেখতে কোলা ব্যাঙ। গ্যাঙর গ্যাং করতে করতে সে এসে দাঁড়ালো। অমন ফুটফুটে থাম্বেলিনাকে দেখে সে তো একেবারে অবাক। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে দেখছি শুয়ে আছে। আমি একেই আমার ছেলের বউ করব। আয় বাবা, তাড়াতাড়ি আয়। দেখ দেখ তোর জন্য কি এনেছি। কি বলছো বাবা? এই দেখ তোর জন্য মেয়ে নিয়ে এসেছি, তোর বিয়ে দেব। কি মজা কি মজা, আমার বিয়ে হবে, কি মজা। এটা আমি কোথায় এলাম? ইস, কি বিচ্ছিরি গন্ধ চারিদিকে। এখন তুমি আমার বাড়িতে আছো, তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কি মজা কি মজা কি মজা। কোলা ব্যাঙকে দেখে ছোট্ট থাম্বেলিনা তো ভয়ই একসা। সে খুঁজতে লাগলো মুক্তির উপায়। আর ঠিক তখনই কোথা থেকে যেন উড়ে এলো এক গঙ্গা ফড়িং। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, না হলে আমি বাঁচবো না। কিন্তু এখন কে বাঁচাবে আমাকে? চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমায় বাঁচাবো। এটা কোন জায়গা? এত উঁচু, আমার খুব ভয় করছে। আমাকে এক্ষুনি নিচে নামাও। আমি থাকতে তোমার ভয় কেন গো সুন্দরী? তুমি আমার বউ হবে, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। ইস, তোমাকে বিয়ে? তোমার মুখে ওইগুলো কি গো? তুমি যা ইচ্ছে বলো আমায়, তোমার মতো সুন্দরীর জন্য আমি সব সইতে রাজি। সেসব ঠিক আছে, কিন্তু আগে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। হে মা, ওই বিশ্রী দেখতে গঙ্গা ফড়িংকে বিয়ে করতে হবে এই ভেবে থাম্বেলিনা তো কেঁদেই আকুল। এবার আমি কি করি? এবার আমার কি হবে? আমি কিছুতেই ওই বিচ্ছিরি গঙ্গা ফড়িংকে বিয়ে করব না। আমি তোমায় বাঁচাবো, তুমি চিন্তা করো না। কে কথা বললো? আমি গো, আমি দোয়েল। তুমি সত্যি আমায় বাঁচাবে? হ্যাঁ, আমি তোমায় সব কথা জানি, আমি তোমায় বাঁচাবো। আমাকে এখান থেকে নিয়ে চলো বন্ধু। তুমি আমার ডানায় ভর দিয়ে বসো।
দোয়েল পাখি আকাশে উড়ে চলল, আর দোয়েল পাখির ডানার উপর ভর করে থাম্বেলিনা সাদা মেঘের মাঝখান দিয়ে নীল আকাশের বুক চিরে উড়ে চলল। দোয়েল পাখি থাম্বেলিনাকে নিয়ে উড়তে উড়তে এসে নামলো এক সুন্দর স্বচ্ছ জলের জলাশয়ের ধারে। এই দেখো কি সুন্দর জায়গা, তোমায় এখানেই নামিয়ে দিই। তুমি যা ঠিক মনে করবে তাই করো। আমি এবার যাই বন্ধু, সাবধানে থেকো। আমার কিন্তু খুব মন খারাপ করবে তোমার জন্য। মন খারাপ করো না, আমি আবার আসবো। এখন আসি, বিদায় বন্ধু। থাম্বেলিনার পাখি বন্ধু দোয়েল বিদায় নিয়ে চলে গেল। গাছের নিচে একা একা পড়ে থাকলো থাম্বেলিনা। গাছের উপর থেকে শুকনো পাতা ঝরে পড়তে লাগলো। কখন যে শীতকাল পেরিয়ে বসন্ত এসে গেছে বুঝতেই পারেনি থাম্বেলিনা। হঠাৎ এক বিন্দু তুষারকণা এসে থাম্বেলিনার গায়ে পড়ল। অবাক হয়ে গেল সে। মনে হয় তুষার পড়তে শুরু করেছে, তাই এত শীত করছে। আমি এবার কোথায় যাব? এই বড় গাছের গুঁড়িটাই আমাকে বাঁচাতে পারে। জানি না এই গর্তের ভিতর কে আছে, কিন্তু যা ঠান্ডা, বাইরে থাকলে এমনিতেই মরে যাব। তার চেয়ে ভেতরে চলে যাই, যা কপালে আছে তাই হবে। ওই তো একটা দরজা দেখতে পাচ্ছি। এসে যখন পড়েছি তখন যাই একবার, গিয়ে দেখি ওখানে কি আছে। কে আছেন? দরজাটা খুলুন। কে আছেন? একবার দরজাটা খুলুন। আমি জানতাম কেউ নিশ্চয়ই আছে। একবার দরজাটা খুলবেন। আমি থাম্বেলিনা। কে তুমি? এখানে এখন কি মনে করে এসেছো? আমার খুব বিপদ, বাইরে তুষারপাতে আমি তো মরেই যাচ্ছিলাম, তাই তোমার এখানে আশ্রয় নিতে এসেছি। আমাকে একটু থাকতে দেবে মাসি? মাসি? আমাকে তুমি মাসি বললে? খুব মিষ্টি বে তুমি। এসো এসো, ভেতরে এসো। আজ আমার এক বন্ধু এখানে নিমন্ত্রণ খেতে আসবে, তাই এত রান্নার আয়োজন। ও তাই? আমি কিছু সাহায্য করব তোমাকে? না না, তুমি বসো, আমার সঙ্গে গল্প করো, তাহলেই হবে। তুমি খুব ভালো মাসি। তোমার বন্ধু কখন আসবে? আসবে, এক্ষুনি চলে আসবে। আমার বন্ধু ভূত, ওর ছেলে ছোট ছুচো খেতে আসবে। খুব ভালো। তা কি রান্না করছো মাসি? আরশোলা চচ্চড়ি, মরা টিকটিকির মাংস, জ্যান্ত চিংড়ির ঝাল, মশার চাটনি। সে কি? খুব ভালো খেতে লাগে। তুমি খেও কেমন? আমি যাই, কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে, আমি তোমার ঘরটা গুছিয়ে দিই। খুব ভালো মেয়ে তুমি, তাই করো। মরা টিকটিকির মাংস। খাবারের এসব ফিরিস্তি শুনে থাম্বেলিনার তো চক্ষু চড়ক। এসব নাম শুনেই তার তো গা গুলিয়ে উঠল।
দারুণ দারুণ খেলাম মাসি আজকে। কি রান্না করেছো মাইরি? যাক, তোর খেয়ে ভালো লেগেছে, এটাই আমার শান্তি। হ্যাঁ মাসি, দারুণ হয়েছে। আচ্ছা মাসি, তোমার পেছনে ওকে তো ঠিক চিনলাম না। ও ও আজই এসেছে আমার বাড়িতে, আমার অতিথি। ও বাহ বাহ, বেশ দেখতে তো খাসা। তা তোর মা বাবা সবাই কেমন আছে বললি না তো? সবাই বহাল তবিয়তে আছে। আজ আমি আসি তাহলে মাসি। সাবধানে যাস বাবা। চিন্তা করো না মাসি। আজ প্রায় আমি তোমার কাছে 10 দিন হলো আছি। তাতে কি হলো, আমার বেশ ভালোই লাগছে। শোনো না, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। ছোটর তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করতে চায়। সে কি? ও মা, লজ্জা পেও না, আমি জানি তুমি ওকে পছন্দ করো, আর ও তো খুবই ভালো ছেলে। তাই তোমাদের বিয়ে আমি একরকম পাকা করে দিয়েছি। মানে সে কি? হ্যাঁ, সামনের মাসেই তো তোমাদের বিয়ে দিয়ে দেব। এই দেখ, তোর জন্য মেয়ে নিয়ে এসেছি, তোর বিয়ে দেব। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে, কি মজা। এটা আমি কোথায় এলাম? ইস, কি বিচ্ছিরি গন্ধ চারিদিকে। এখন তুমি আমার বাড়িতে আছো, তোমার জন্য খাবার আনতে যাচ্ছি। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, কি মজা, কি মজা, কি মজা। আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতেই হবে, না হলে আমি বাঁচবো না। কিন্তু এখন কে বাঁচাবে আমাকে? চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমায় বাঁচাবো। এটা কোন জায়গা? এত উঁচু, আমার খুব ভয় করছে। আমাকে এক্ষুনি নিচে নামাও। আমি থাকতে তোমার ভয় কেন গো সুন্দরী? তুমি আমার বউ হবে, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। ইস, তোমাকে বিয়ে? তোমার মুখে ওইগুলো কি গো? তুমি যা ইচ্ছে বলো আমায়, তোমার মতো সুন্দরীর জন্য আমি সব সইতে রাজি। সেসব ঠিক আছে, কিন্তু আগে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। এবার আমি কি করি? এবার আমার কি হবে? আমি কিছুতেই ওই বিচ্ছিরি গঙ্গা ফড়িংকে বিয়ে করব না। আমি তোমায় বাঁচাবো, তুমি চিন্তা করো না। কে কথা বললো? আমি গো, আমি দোয়েল। তুমি সত্যি আমায় বাঁচাবে? হ্যাঁ, আমি তোমায় সব কথা জানি, আমি তোমায় বাঁচাবো। আমাকে এখান থেকে নিয়ে চলো বন্ধু। তুমি আমার ডানায় ভর দিয়ে বসো। মন খারাপ করো না, আমি আছি তো। আমি একটু বাজারে যাচ্ছি, সাবধানে থেকো। আমাকে কিছু একটা করতেই হবে। না না, আমি কাঁদবো না। মাসি নেই তো, এই বেলায় আমি পালিয়ে যাই। ভাবতেই পারছি
পারছি না। ওই বিচ্ছিরি ছেলেটার সঙ্গে আমার বিয়ে হবে। যাক, তোকে ভালো লেগেছে, এটাই আমার শান্তি। হ্যাঁ মাসি, দারুণ হয়েছে। আচ্ছা মাসি, তোমার পেছনে ওকে তো ঠিক চিনলাম না। ও আজই এসেছে আমার বাড়িতে, আমার অতিথি। ও বাহ বাহ, বেশ দেখতে তো খাসা। শোনো না, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। ছোটর তোমাকে খুব পছন্দ হয়েছে, তোমাকে বিয়ে করতে চায়। সে কি? ও মা, লজ্জা পেও না, আমি জানি তুমি ওকে পছন্দ করো, আর ও তো খুবই ভালো ছেলে, তাই তোমাদের বিয়ে আমি একরকম পাকা করে দিয়েছি। মানে সে কি? হ্যাঁ, সামনের মাসেই তো তোমাদের বিয়ে দিয়ে দেব। ইস, ভাগ্যিস পালিয়ে এলাম। না, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে, না হলে। আমার কথা ভুলে গেলে? কে? ও বন্ধু, তুমি এসেছো? আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও। সেই জন্যই এসেছি। নাও, আমার উপরে বসো। তুমি কোথায় থাকো বন্ধু? ফুলেদের দেশে, তোমাকে সেখানেই নিয়ে যাচ্ছি। রাজা মশাই তোমায় দেখতে চেয়েছেন। তাই? ফুলের দেশে? আমি রাজাকে গান শোনাই। মহারাজা, আমরা এসেছি, প্রণাম নেবেন। ও, তুমি তাহলে থাম্বেলিনা। অনেক কথা শুনেছি তোমার, খুব সুন্দর দেখতে তোমাকে। প্রণাম নেবেন মহারাজ, আমাকে এখানে থাকতে দেবেন? অবশ্যই, আমার দেশে কোনো রানী নেই, তুমি কি আমার রানী হয়ে থাকতে পছন্দ করবে? কি সৌভাগ্য আমার, আমি আপনার রানী হয়ে থাকবো। কি মজা, কি মজা, আমার বন্ধু ফুলের দেশের রানী হবে। যাই, সবাইকে খবরটা দিয়ে দি। সবকিছুই তোমার জন্য হলো বন্ধু, তুমি সত্যিকারের ভালো বন্ধু। সারা জীবন আমরা একসাথে থাকবো। থাম্বেলিনা ও দোয়েল পাখি এরপর থেকে সুখে শান্তিতে বাস করতে লাগলো ওই ফুলের রাজ্যে। ফুলের রাজ্যের ফুলেরাও কিন্তু মহা খুশি হলো থাম্বেলিনাকে ওদের রানী পেয়ে। আরে অ্যান্টনিও জি, তুমি তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো, কি ব্যাপার বলো তো ভাই? ব্যাপার একেবারেই সুবিধের নয়। এমন কথা কেন বলছো বন্ধু? শরীরের কোনো গোলমাল হয়নি তো? নাকি বাণিজ্য জাহাজ নিয়ে কোনো দুঃসংবাদ পেয়েছো? না না, সেসব কিছু নয়, শরীরও ভালোই আছে আর জাহাজও ঠিক আছে। আরে তুমি তো জানো জাহাজ টাহাজ নিয়ে আমি অত ভাবি না। তাহলে কি এমন হলো যার জন্য তোমার চোখ মুখ এমন শুকিয়ে গেছে? সত্যিটা শুনবে? তোমার জন্যই আজ আমার এই অবস্থা। কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি বেসানিও। পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু তুমি তুমি নিজের সবকিছু হারিয়ে বসে আছো। কার জন্য এমন করলে বন্ধু? আমি তো কিছুই বুঝছি না অ্যান্টনিও। বুঝছো না না বুঝতে চাইছো না? আমার কাছে তোমার এত কিসের লুকোচুরি বলো তো? আমি তোমার এতই পর। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না, আমায় ভুল বুঝো না। আসলে তোমার কাছে এত ঋণের বোঝা, তবু লজ্জার মাথা খেয়েই বলছি, আমাকে আরো 3000 মুদ্রা ধার দেবে? বেলমন্টে যাব। বেলমন্টে? বেলমন্টে যাবে? তার সেখানে কি এমন কাজ পড়লো যে এতগুলো টাকা ধার করে তোমাকে সেখানেই যেতে হবে? হ্যাঁ,
আমাকে যদি বন্ধু বলে মনে করো তবে আজ তোমাকে সবকিছু কিন্তু খুলে বলতেই হবে। এই তুমি কি বলছো অ্যান্টনিও? তোমার মতো আপন আমার আর কেউ আছে নাকি? আসলে বেলমন্টে একটি মেয়ে আছে, পরমা সুন্দরী, আবার যেমন ধনী তেমনই উচ্চ শিক্ষিতা। বেশ, দেশের বিশাল বিশাল ধনী ব্যবসায়ীরা তাকে বিয়ে করার জন্য উৎসুক। আমারও তাকে বিয়ে করার স্বাদ। এইবার বুঝেছি তোমার এত টাকা সব কোথায় গেল। তাকে বিয়ে করার জন্য তুমি সেসব ধনী ব্যবসায়ীদের টেক্কা দিতে চাইছো, তাই তো? তা মেয়েটির নাম কি? পোর্শিয়া। বাবার এটা করার কারণ কি বলো তো নেরিসা? আমার এগুলো একদম ভালো লাগছে না। বাবা যে কি ভেবে এমনটা করলেন কে জানে। এ কথা কেন বলছেন ম্যাডাম? আপনার বাবার মতো ভালো আর ঈশ্বর বিশ্বাসী মানুষ কজন হয় বলুন তো? আমার তো মনে হয় আপনার মঙ্গলের জন্যই তিনি মৃত্যুর আগে এমন ব্যবস্থা করে গেছেন। তোমার কথা আমি মানছি নেরিসা, কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারছি না বলে এত অস্বস্তি হচ্ছে। আপনাকে আর একবার শোনাচ্ছি, লেখাটা বোঝার চেষ্টা করুন। সিন্দুকের ভেতরে যে সোনা, রূপা, সীসার পাত্র আছে তার মধ্যে থেকে আপনার বাবার পছন্দের জিনিসটা বের করতে হবে, সেই হবে আপনার যোগ্য জীবন সঙ্গী। ঠিক আছে, কিন্তু এটা করে কি হবে? এর মানে কি? এখনো বুঝলেন না? আপনার স্বামী যেন সৎ আদর্শবান হন, তার জন্যই এই ব্যবস্থা। বাবা হয়তো কাজটা ঠিকই করেছেন, কিন্তু আমার কোনো স্বাধীনতা রইল না স্বামী নির্বাচন করার। স্বাধীনতা রইল না ঠিকই, কিন্তু জীবনে আপনি সুখী হবেন। আপনার বাবা আপনার মঙ্গলের কথাটাই ভেবেছেন। এবার বলুন তো, অনেকে তো এলো, কাউকেই কি আপনার পছন্দ হয়নি? বলুন না ম্যাডাম, তোমার কাছে লুকোবো না। বাবা বেঁচে থাকতে ভেনিস থেকে একজন সৈনিক এসেছিলেন, তুমিও তাকে দেখেছিলে। মানুষটি খুব ভদ্র, মনটাও খুব নরম। সামান্য সৈনিক হলেও মানুষ হিসেবে খুবই ভালো। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। মনে আছে, কিন্তু নামটা ভুলে গেছি। বেসানিও। বাবা, 3000 মুদ্রা। আচ্ছা বেশ, হয়ে যাবে। আমার কিন্তু 3 মাসের জন্য এটা চাই। 3000 মুদ্রা 3 মাসের জন্য? ঠিক আছে, সেটাও হয়ে যাবে। আর জামিনের জন্য আপনার কোনো চিন্তা নেই, আমার বন্ধু অ্যান্টনিও জামিন থাকবে। কে থাকবে জামিন? অ্যান্টনিও? ভালো ভালো। এতে হাসির কি হলো? আপনি দিতে না পারলে সেটা পরিষ্কার করে বলুন, আমি অন্য কিছু ভাববো। আরে না না, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। তোমার অন্য কোথাও যেতে হবে না। ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, অ্যান্টনিওর মতো ধনী বন্ধু থাকতে তুমি আমার কাছে এতগুলো মুদ্রা চাইছো কেন? অ্যান্টনিওর কাছে চাইলেও হাসি মুখে আমাকে 3000 মুদ্রা দিয়েই দেবে, কিন্তু ওর সবকটা জাহাজ এখনো সমুদ্রে, না ফেরা পর্যন্ত। সে তো ঠিকই, ওর 3টে জাহাজ ত্রিপলি, মেক্সিকো আর ভারতবর্ষের দিকে গেছে। আর ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে, কার ভাগ্যে কি আছে ঈশ্বর জানে। যা হবে ভালোই হবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। যথাসময়ে আপনার ঋণ ও শোধ করবে। থামো তুমি, ব্যবসার ক্ষেত্রে জোর দিয়ে কিছুই বলা যায় না। যেটা বোঝো না তা নিয়ে কথা বলো না। জাহাজগুলো যদি সমুদ্রে, কখনো না। তুমি বললে তো হবে না, আমি একবার অ্যান্টনিওর সাথে কথা বলতে চাই। এতে তো অসুবিধার কিছু নেই, আজ দুপুরের দিকে আমাদের বাড়িতে চলে আসুন। অসম্ভব, তোমাদের খ্রিস্টানদের আমি ঘৃণা করি। তোমাদের সাথে ব্যবসা করলেও তোমাদের বাড়ি যাওয়া বা তোমাদের কোনো খাবার স্পর্শ করা সম্ভব নয়। আমি বড় ভুল করেছি বন্ধু, তোমাকে কিছু না জানিয়ে আমি একটা। আহা বেসানিও, তুমি এত কিন্তু কিন্তু কেন করছো বলো তো? আরে আমি ঠিক 3000 মুদ্রার ব্যবস্থা করে ফেলবো। আমি জানি তুমি ব্যবস্থা করতে পারবে, কিন্তু ওর মুখে যে বলবো, শাইলকের কাছে তোমাকে জামিন রেখে। এটা তুমি কি করেছো ভাই? শাইলকের মতন একটা শয়তান ইহুদির কাছে কেউ যায়? হ্যাঁ, ও চড়া সুদে তোমাকে ঋণ দেবে, তারপর তোমাকেই শোষণ করবে। সব জানি, কিন্তু আমার মাথা কাজ করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার একটু শান্ত হও তো। তোমার জন্য আমি সব করতে পারি। বেশ, থাকবো আমি জামিন। তোমাকে সেই আমার কাছেই আসতে হলো,
তোমার অপমান ঘৃণা আমি কোনোদিন ভুলতে পারবো না। শুধুমাত্র আমার বন্ধুর জন্য তোমার কাছে এসেছি শাইলক, নইলে তোমার মুখ দেখতেও আমার ইচ্ছে করে না। সেটা আমি ভালোভাবেই জানি। নেহাদ আজ দায়ে পড়ে আমার কাছে আসতে বাধ্য হয়েছেন। আমার বন্ধুর সাথে ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবেই বলছি। 3000 মুদ্রা 3 মাসের জন্য যে হারে সুদ চাইব তাতেই আশা করি রাজি হবেন। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? উদ্দেশ্য খারাপ কিছুই নয়। আপনার কাছে অপমানিত হয়ে ধার দেওয়া ঠিক হবে কিনা ভাবছি। আপনি ধার দেবেন কি? আমি আপনার কাছে মরে গেলেও ধার নিতাম না, কিন্তু আমার বন্ধুর জন্য আমি। আহা, এত রেগে গেলে চলে নাকি? আপনার সাথে শত্রুতা আমি আর রাখতে চাই না। বাজে কথা রেখে কাজের কথা বলুন। আপনাকে বন্ধু বলে ভাবা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আপনার যেমন মর্জি। একটা চুক্তিপত্র করে কাল নোটারি অফিসে আবার দেখা হবে। আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কি লিখেছেন এখানে? পাগল হব কেন? আর এটা তো সামান্য চুক্তিপত্র। এতে সরল করে লেখা আছে 3 মাসের মধ্যে সুদ সমেত ঋণ শোধ করতে না পারলে আমি আমার ইচ্ছে মতো আপনার দেহের যে কোনো স্থান থেকে 1 পাউন্ড মাংস কেটে নেব। খুব কঠিন লাগছে কি? আপনার মতো লোকের পক্ষে এরকম একটা চুক্তি সম্ভব। যদিও আমার কাছে এরকম একটা বাজে চুক্তির কোনো অর্থই নেই, তবুও বলেছি যখন। কোথায় সই করতে হবে? এই যে এখানে। কখনো না, আমি তোমাকে আমার জন্য এই জঘন্য চুক্তিপত্রে সই করতে দেব না বন্ধু। আরে এত অস্থির হয়ে না বেসানিও। এরকম একটা হাস্যকর চুক্তিপত্রের জন্য তুমি ভয় পেও না তো। আর 1 পাউন্ড মাংস কাটার প্রয়োজনই বা হবে কেন? আমার এতগুলো জাহাজ বাণিজ্যে গেছে, তুমি তো জানো। তাহলে তো হয়েই গেল। বেসানিও চলো, আমার বাড়ি থেকে 3000 মুদ্রা তোমাকে দিয়ে দি। এত সহজ লোক তো তুমি নও। জানি না তোমার মনে কি আছে। ভেনিস থেকে ব্যাসানিও এসেছেন ম্যাডাম। এখন কি দেখা করবেন? ব্যাসানিও এসেছে? আমি এক্ষুনি দেখা করব। ভেতরে নিয়ে এসো ওনাকে। আমি ভেবেছিলাম আপনি বুঝি আমাকে ভুলেই গেছেন। আমার আসতে দেরি হলো ঠিকই, কিন্তু তোমাকে আমি মোটেই ভুলিনি। তাই বুঝি? এবার আমি কেন এসেছি তুমি কি সেটা জানো? হ্যাঁ, নেরিসা বলেছে। কিন্তু আমাকে বিয়ে করতে হলে আপনাকে কি করতে হবে সেটা জানেন না? তো কি করতে হবে বলো। শুনুন তবে, আমাদের সিন্ধুকে সোনা, রূপো আর সীসার পাত্র রাখা আছে। এর মধ্যে থেকে বাবার পছন্দ মতো পাত্রটি যে বেছে নিতে পারবে সেই হবে আমার স্বামী। এই তো সহজ কাজ, আমি এক্ষুনি করছি, চলো। আপনার এটা সহজ মনে হচ্ছে? বাবার আর আপনার পছন্দ যদি না মেলে তাহলে? না, যদি না মেলে আমি আর কিছু ভাবতে পারছি না। আহা, আগেই এত ভয় কেন পাচ্ছ পর্ষিয়া? আমায় বিশ্বাস করো, আমি পারবো। ঈশ্বর নিশ্চয়ই তোমার মনের ইচ্ছে পূরণ করবেন। আমি যে কিছুতেই সাহস পাচ্ছি না ব্যাসনীয়। আমার কথাটা শোনো পর্ষিয়া, দেখবে যা হবে ভালোই হবে। তুমি এত দুর্বল হয়ে পড়ো না, চলো। এটাই ঠিক পাত্র হবে তো ব্যাসনীয়? আমার বিশ্বাস আমি সঠিক পাত্র নির্বাচন করেছি। দেখলে পর্ষিয়া, আমি বলেছিলাম আমি পারবো। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন পর্ষিয়া। আমি পেরেছি, আমরা পেরেছি। সত্যি ব্যাসনীয়, আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আপনার একটা চিঠি এসেছে। চিঠি? এর মধ্যেই চিঠি এসে গেল? দেখি। অসম্ভব, কিছুতেই হতে পারে না। ঈশ্বর আমাকে এত বড় শাস্তি কিছুতেই দিতে পারেন না। এটা অসম্ভব, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হয়েছে ব্যাসনীয়? আজ এই আনন্দের দিনে আপনার কি এমন হলো? আমাকে সব বলুন। সব শেষ হয়ে গেছে।
সব সব শেষ হয়ে গেছে পড়শিয়া, সব শেষ হয়ে গেছে। যার জন্য আমি আমার জীবনে এই সুন্দর দিনটা দেখতে পাচ্ছি, সে আজ হায় হায় হায়। কার কথা বলছো তুমি? আমার প্রাণের বন্ধু অ্যান্টোনিও আমার জন্যই ওই শাইলকের কাছে জামিন থেকে চুক্তিতে সই করেছে, কিন্তু ওর সব জাহাজ ঝড়ের সমুদ্রে ডুবে গেছে। এবার শাইলকের চুক্তিগত অ্যান্টোনিওর শরীর থেকে আমি আর ভাবতে পারছি না। তুমি এত ভেঙে পড়ো না বেসনীয়, আমাদের বিয়েটা আগে হতে দাও। তোমার বন্ধুর আমি কিচ্ছু হতে দেব না। বেসনীয়, আজ তোমাকে আমায় একটা কথা দিতে হবে, কোনো প্রশ্ন করতে পারবে না। ঠিক আছে, বলো। সারা জীবন এই আংটি তোমার আঙুলে রাখবে, কোনোদিনও খুলতে পারবে না। কি রাখতে পারবে তো কথাটা? নিশ্চয়ই রাখতে পারবো, কথা দিলাম। তোমার দেওয়া এই আংটিটা আমি কখনোই খুলবো না। আমি তো কোনো আশাই দেখছি না, কি যে করি আমি। একটা কাজ করো বেসনীয়, আমি তোমাকে 6000 মুদ্রা দিচ্ছি, তুমি এটা শাইলককে গিয়ে দাও। তার পাওনা দ্বিগুণ অর্থ পেলে নিশ্চয়ই ও অ্যান্টোনিওর কোনো ক্ষতি করবে না। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার আর কি বলার আছে অ্যান্টোনিও? এবার আমার চুক্তিতে যা আছে আমি তাই করব। কিন্তু আপনার টাকা শোধ করবার সময় তো এখনো ফুরিয়ে যায়নি, তার আগে আপনি কিছুই করতে পারেন না। তুমি হাসালে অ্যান্টোনিও, তুমি তো ব্যবসায়ী। এতগুলো জাহাজ ডুবির পরেও বলছো তুমি সময় মতো টাকা শোধ দেবে। এর বিচার আদালতেই হবে। বেসনীয়কে ভেনিস পাঠিয়ে আমি মোটেই শান্তি পাচ্ছি না নেরিসা। ওর কথা শুনে মনে হলো শাইলক অত্যন্ত দুষ্টু লোক। একদম ঠিক, আমারও সেরকমই মনে হচ্ছে। তাহলে আমাদেরও তো ভেনিসে যাওয়া উচিত, এত বড় বিপদে ওদের পাশে থাকা উচিত। একদম সঠিক সিদ্ধান্ত, কিন্তু কোনো কিন্তু নয় নেরিসা, ওদেরকে আমাদের বাঁচাতেই হবে। আমার কথা শোনো, জলদি আমার জন্য একটা আইনজীবীর পোশাক বানিয়ে আনো। আইনের শিক্ষা আমার আছে, প্রয়োজনে আদালতে লড়াই করব, তুমিও আমার সাথে থাকবে। কিন্তু পোশাক বদলালেই তো, আমি জানি নেরিসা, আমাদের আদব কায়দা, গলার স্বর সবই বদলাতে হবে পুরুষদের মতো, বুঝেছো? আপনার ঋণ শোধ করার সময় তো আজই শেষ হচ্ছে, তাই তো? হ্যাঁ, আজই শেষ দিন। চুক্তি অনুযায়ী আপনি আজ সুদ সমেত মুদ্রা শাইলককে ফেরত দিতে পারবেন? আমি আজ এখনই শাইলককে ঋণের দ্বিগুণ মুদ্রা ফেরত দিচ্ছি, শুধু অ্যান্টোনিওকে আপনি রেহাই দিন। দ্বিগুণ তিনগুণ কোন মুদ্রাই আমি এখন নেব না। চুক্তিতে যা লেখা আছে আমি সেটাই চাই। লর্ড বেলেরিও আমাদের এখানে পাঠিয়েছেন মহামান্য ডিউক। আচ্ছা, ভেনিসের সবচেয়ে বড় বিচারক আপনাদের পাঠিয়েছেন? তাহলে তো খুবই ভালো। এই মামলার ব্যাপারে কি আপনাদের কিছু বলার আছে? অবশ্যই, সেই জন্যই তো এখানে আসা। আমি মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার চাই। চুক্তিপত্র পড়েই অ্যান্টোনিও তাতে সই করেছিল, সেই মতো ওর দেহ থেকে 1 পাউন্ড মাংস আমি নেব। আপনি নিশ্চয়ই আপনার প্রাপ্য পাবেন, কিন্তু আমি আপনাকে আর একবার ভেবে দেখার সুযোগ দিতে চাই। অনেক ভেবেই আমি চুক্তি করেছি। অ্যান্টোনিও আমার শত্রু, যখনই পেরেছে আমাকে অপমান করেছে। আজ আমার প্রতিশোধ নেবার দিন। সঠিক বিচার না পেলে বুঝবো ভেনিসে ইহুদিদের কোনো সম্মান নেই। শান্ত হন, সঠিক বিচার অবশ্যই পাবেন। আইন সবার জন্যই এক। বলুন, দেহের কোন অংশ থেকে মাংস নেবেন? বুকের যেদিকে হৃৎপিণ্ড থাকে সেখান থেকে। বেশ, তাই হবে, কিন্তু মনে রাখবেন শুধু 1 পাউন্ড মাংসই কাটবেন, 1 ফোঁটা রক্ত যেন না পড়ে। এ আবার কেমন কথা? বিচারের নামে আমার সাথে মশকরা করা হচ্ছে। আদালতটা মশকরার জায়গা নয়। চুক্তিতে আপনি 1 পাউন্ড মাংসের কথা বলেছিলেন। হ্যাঁ, লিখেছিলাম। তাহলে চুক্তি অনুযায়ী 1 পাউন্ড মাংসই আপনি নিতে পারবেন।
এক ফোঁটা রক্তও নয়। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার মুদ্রা ফেরত চাই। মুদ্রা? আপনি তো ন্যায্য বিচার চেয়েছিলেন। মহামান্য ডিউক, উনি নিজেই একটু আগে শুধু বিচার চেয়েছিলেন, মুদ্রা নয়। হায় 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 হায়, আমার এখন কি হবে? কি করব এখন আমি? এখন হায় হায় করছেন কেন? চুক্তির আড়ালে অ্যান্টোনিওকে আপনি হত্যা করতে চেয়েছিলেন, তাই আপনার অর্ধেক সম্পত্তি অ্যান্টোনিওকে লিখে দিতে হবে। চমৎকার! এর থেকে সঠিক বিচার আর হতেই পারে না। মহামান্য আদালত এই আবেদন মঞ্জুর করলো। আমার সব শেষ, সব শেষ হয়ে গেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আজ আপনার জন্যই আমার বন্ধু রক্ষা পেল। ঠিকই, কিন্তু কি পারিশ্রমিক দিলে যে আপনাকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে সেটা ভেবে পাচ্ছি না। পারিশ্রমিক? আমি আপনার কাছ থেকে কিছু নিতে চাই। আমার থেকে? নিশ্চয়ই, বলুন আপনার কি চাই। আংটি। আংটি? হ্যাঁ, আপনার হাতের আংটিটা আমার খুব পছন্দ হয়েছে। এই আংটি, এটা যে আমি দিতে পারবো না কোনোভাবেই। না না। কিন্তু আমার যে ওটাই চাই। ঠিক আছে উর্ষিয়া, উর্ষিয়া আমায় ভুল বুঝো না। কর্তব্যের খাতিরে। এখনই চলে যাবেন? আজ কি কোনোভাবেই আমাদের সঙ্গে কাটানো সম্ভব নয়? থাকতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু আমাকে আজ ফিরতেই হবে। এই দেখো পর্ষিয়া, আমার বন্ধু অ্যান্টোনিও। আমি দেখেই বুঝেছি। ঈশ্বরকে ধন্যবাদ, তোমাদের সব বিপদ কেটে গেছে। হ্যাঁ, তবে লর্ড বেলারিও যে আইনজীবীকে পাঠিয়েছিলেন, উনি না থাকলে এত তাড়াতাড়ি সবকিছু হওয়া সম্ভব ছিল না। আচ্ছা, বাসুনিও, আংটিটা কোথায়? আংটিটা? আমায় ভুল বুঝো না। বাধ্য হয়ে সেই আইনজীবীকে ওটা পারিশ্রমিক হিসেবে। তুমি তো কথা দিয়েছিলে বাসুনিও যে কোনোভাবেই ওটা হাত থেকে খুলবে না। তাও তুমি আংটিটা দিয়ে দিলে? মানে পর্ষিয়া, একটু বোঝার চেষ্টা করো তুমি। ব্যাসানিওকে ভুল বুঝো না পর্ষিয়া। ও প্রথমে সত্যি ওটা দিতে চাইনি, নিতান্ত বাধ্য হয়েই। থাক ম্যাডাম, এইবারটি ওনাকে ছেড়ে দিন। এই যে ধরুন, মনে থাকে যেন। আশ্চর্য, এই আংটি এখানে এলো কিভাবে? যে আইনজীবীকে পারিশ্রমিক দিলে তাকে এখন চিনতেই পারছো না? কি বলছো তুমি পর্ষিয়া? তুমি আইনজীবী সেজে আমার বন্ধুকে রক্ষা করেছো? সত্যি পর্ষিয়া, তোমার বুদ্ধি দেখে আমাদের গর্ব হচ্ছে। তোমার সত্যিই কোনো তুলনা হয় না। তাহলে মানলেন তো, নারীরাও বুদ্ধিতে কারো থেকে কম নয়।